ইনকিলাব জিন্দাবাদ। বোমা। ভাবুন তো, মাত্র দুজন কিশোরের নেওয়ার একটা পদক্ষেপ, আর তাতেই কেঁপে উঠল খোদ ব্রিটিশ সাম্রাজ্য। শুরু হয়ে গেল সেকালের সবচেয়ে বড় ষড়যন্ত্র মামলা। আজ আমরা ঠিক সেই রোমাঞ্চকর ইতিহাসের পাতাতেই ডুব দেব। দেখব মুজাফফরপুর থেকে আলিপুর পর্যন্ত ছড়িয়ে পড়া সেই চেইন রিয়াকশন আর অবিশ্বাস্য এক ঐতিহাসিক যাত্রার গল্প। তো চলুন একদম সরাসরি মূল ঘটনায় ঢোকা যাক। ১৯০৮ সালের ১২ই অগস্ট অমৃতবাজার পত্রিকার এই রিপোর্টটা একটু খেয়াল করুন। মাত্র ১৮ বছরের এক তরুণ ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, আর তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং রয়েছে এক অনাবেল হাসি। ভাবা যায় এটা চরম একটা ঐতিহাসিক বৈপরীত্য। এই যে অকল্পনীয় সাহস, এর পেছনের গল্পটা আসলে কি? গল্পটা শুরু হচ্ছে ১৯০৮ সালের ৩০ এপ্রিল। জায়গাটা বিহারের মুজাফফরপুর। ঘড়িতে তখন রাত ৮:৩০। অত্যন্ত কড়া ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সবেমাত্র ক্লাব থেকে বেরোলেন। ওদিকে গভীর সন্ধ্যায় গাছের আড়ালে ঘাপটি মেরে বসে আছে দুই কিশোর, প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু। তাদের টার্গেট কিংসফোর্ড। কিছুক্ষণ পরেই একটা গাড়ি এলো আর তারা বোমা ছড়ল। কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে গেল। অন্ধকারে দুটো গাড়ি দেখতে প্রায় একই রকম ছিল, আর কিংসফোর্ডের ঠিক পেছনের গাড়িটিতেই ছিলেন ব্যারিস্টার প্রিগল কেনেডির স্ত্রী এবং কন্যা। বোমাটা গিয়ে পড়ল তাদের গাড়িতেই। আর ঠিক এই একটা ভুলের কারণেই পুরো ভারতবর্ষের ইতিহাসটাই যেন একটা নতুন মোড় নিল। এখন প্রশ্ন হল, এই হামলার শেকড় কোথায় ছিল? মুজাফফরপুরে? একদমই না। এর শেকড় লুকিয়েছিল কলকাতার মানিকতলা শহরতলির একটা ঠিকানায়, ৩৬ মুরারিপুকুর লেন। বাইরে থেকে দেখলে জায়গাটাকে বারীন্দ্র কুমার ঘোষের একটা শান্তশিষ্ট বাগানবাড়ি বা আশ্রম মনে হবে, কিন্তু ভেতরে চলছিল এক অন্যরকম প্রস্তুতি। এটা ছিল বিপ্লবীদের একটা গোপন আস্তানা, যেখানে অত্যন্ত কড়া শৃঙ্খলার মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রীতিমতো বিস্ফোরক তৈরি করা হতো। আসলে এই বিদ্রোহের আগুন তো আর এক রাতে জ্বলে ওঠেনি। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ পুরো বাংলায় যে ক্ষোভের স্ফুলিঙ্গ তৈরি করেছিল, সেটাই ছিল মূল জ্বালানি। আর সেই আগুনে ঘি ঢেলেছিল অরবিন্দ ঘোষের লেখা। এই সময়টাতেই জন্ম নেয় অনুশীলন সমিতির মতো গোপন সশস্ত্র সংগঠন আর যুগান্তরের মতো চরমপন্থী পত্রিকা। এই সব কিছুর মাধ্যমে কিন্তু ধীরে ধীরে একদম তৃণমূল পর্যায়ে একটা সশস্ত্র অভ্যুত্থানের ভিত তৈরি হচ্ছিল। তো এই পুরো অপারেশনের মাস্টার মাইন্ড কারা ছিলেন? এখানে ৩ জনের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অরবিন্দ ঘোষ ছিলেন আইডিওলজিক্যাল লিডার, মানে যিনি পুরো আদর্শগত দিক নির্দেশনা দিতেন। তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ ছিলেন মাঠ পর্যায়ের নেতা বা সংগঠক। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র হলেন হেমচন্দ্র কানুনগো। তিনি ছিলেন বোমা বিশেষজ্ঞ। জানেন, তিনি রীতিমতো ইউরোপে গিয়ে প্যারিসে নির্বাসিত এক রুশ বিপ্লবীর কাছ থেকে বোমা তৈরির ট্রেনিং নিয়ে এসেছিলেন। আর হ্যাঁ, মুজাফফরপুর হামলায় যে ডিনামাইট ব্যবহার করা হয়েছিল, সেটা কিন্তু এই হেমচন্দ্রই সাপ্লাই দিয়েছিলেন। মুজাফফরপুরে ওই ভুল হামলার পর স্বাভাবিকভাবেই শুরু হয় পুলিশের চিরুনি তল্লাশি। আর এই তল্লাশির পরিণতি এই দুই কিশোরের ক্ষেত্রে দুরকম হয়। প্রফুল্ল চাকি পুলিশের চোখে ধুলো দিয়ে পালাচ্ছিলেন ঠিকই, কিন্তু মোকামাঘাট স্টেশনে প্রায় ধরা পড়ে যাওয়ার উপক্রম হলে নিজের রিভলভারের শেষ গুলিটা দিয়ে তিনি নিজেই নিজের জীবন শেষ করে দেন। অন্যদিকে ওয়াইনি স্টেশনে ধরা পড়েন ক্ষুদিরাম বসু। আর অবাক করা ব্যাপার হল, ধরা পড়ার পর তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে সম্পূর্ণ নির্লিপ্তভাবে ওই বোমা হামলার পুরো দায় নিজের কাঁধে তুলে নেন। ক্ষুদিরামের এই গ্রেফতারের মুহূর্তটা কিন্তু কোনো টান টান উত্তেজনার সিনেমার চেয়ে কম ছিল না। টানা ২৫ মাইল হেঁটেছে ছেলেটা, অত্যন্ত ক্লান্ত, সারা গায়ে ধুলোবালি। ওয়াইনি স্টেশনের কাছে একটা চায়ের দোকানে গিয়ে শুধু একটু জল খেতে চেয়েছিলেন তিনি, আর সেখানেই দুজন কনস্টেবল তাকে সন্দেহ করে বসে। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে পেছন থেকে তাকে যখন শক্ত করে জ্যাপটে ধরা হয়, ঠিক তখনই তার শরীর থেকে দুটো লুকানো রিভলভার মাটিতে ছিটকে পড়ে যায়। এই সংখ্যাটা একটু মাথায় রাখবেন। মুজাফফরপুর হামলার ঠিক ২ দিন পর, অর্থাৎ ১৯০৮ সালের ২ মে, কলকাতায় পুলিশ এক বিশাল ক্র্যাকডাউন চালায়। ওই যে মুরারিপুকুরের বাগানবাড়ির কথা বললাম, সেখান থেকে উদ্ধার হয় প্রচুর লুকানো অস্ত্র আর নথিপত্র। আর সেই দিন ঘোষ ভাইদের সহ মোট ৩৩ জনকে প্রথম ধাপে গ্রেফতার করে পুলিশ।
আর এর পরেই শুরু হয় সেই বিচার যাকে অনেকে ট্রায়াল অফ দ্য সেঞ্চুরি বা বিংশ শতাব্দীর অন্যতম ঐতিহাসিক বিচার প্রক্রিয়া বলে থাকেন, আলিপুর বোমা মামলা। এই মামলার একটা অদ্ভুত ঐতিহাসিক পরিহাস আছে, শুনলে অবাক হবেন। মামলার যিনি প্রধান বিচারক ছিলেন চার্লস পোর্টেন বিচক্রফট, আর কাঠগড়ায় যিনি প্রধান অভিযুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ, এই দুজন কিন্তু একটা সময় ইংল্যান্ডে একদম একসঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন। ভাগ্যের কি অদ্ভুত খেলা, তাই না? এই আইনি লড়াইয়ের স্কেল বা ব্যাপ্তিটা বোঝানোর জন্য একটা তথ্য দিই। এই মামলায় মোট অভিযুক্ত ছিলেন ৪৯ জন, সাক্ষী ছিলেন ২০০ জনেরও বেশি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা হল, আদালতে প্রমাণ হিসেবে প্রায় ৫,০০০ জিনিস উপস্থাপন করা হয়েছিল। এই ৫,০০০ প্রমাণের মধ্যে ছিল তাজা বোমা, অ্যাসিড আর রাশি রাশি রিভলভার। বুঝতে পারছেন তো মামলাটা কতটা বড় ছিল? এত কিছুর পরও সরকার পক্ষের একটা বড় সমস্যা ছিল। অরবিন্দ ঘোষের বিরুদ্ধে তাদের কাছে সরাসরি কোনো প্রমাণ ছিল না। তখন সরকার পক্ষের আইনজীবী এয়ারলি নর্টন একটা অদ্ভুত চাল চাললেন। নরেন্দ্রনাথ গোস্বামী নামের এক ধনী পরিবারের তরুণ বিপ্লবীকে রাজক্ষমা বা পার্ডন করে দেওয়ার প্রলোভন দেখালেন তিনি। আর এই প্রলোভনে পা দিয়ে নরেন রাজি হয়ে গেলেন রাজসাক্ষী হতে। কিন্তু এরপরে আলিপুর জেলের ভেতরে যা ঘটল, তা যে কোনো হাই ভোল্টেজ থ্রিলারকেও হার মানাবে। কানাইলাল দত্ত আর সত্যেন্দ্রনাথ বসু নামে ২ বিপ্লবী হঠাৎ অসুস্থতার ভান করে জেল হাসপাতালে ভর্তি হলেন। এরপর বাইরে থেকে জেলের ভেতরে অত্যন্ত সন্তর্পণে রিভলভার পাচার করা হলো। শুরু হলো একটা মিথ্যে নাটক। তারা ভান করলেন যে তারাও দলত্যাগ করতে চান। এই ফাঁদে পা দিয়ে রাজসক্ষী নরেন গোস্বামী সেখানে এলেন। আর তারপর জেলের বারান্দাতেই তাকে ধাওয়া করে রীতিমতো গুলির বৃষ্টিতে হত্যা করা হল। নরেন গোস্বামীর এই মৃত্যুতে পুরো মামলার মোড় একদম ১৮০ ডিগ্রি ঘুরে যায়। যেহেতু মূল রাজসাক্ষী মারা গেল, অরবিন্দ ঘোষের সাথে এই ষড়যন্ত্রের প্রধান যোগসূত্রটাও পুরোপুরি মুছে গেল। ফলে প্রমাণের অভাবে শেষ পর্যন্ত অরবিন্দ ঘোষকে বেকসুর খালাস দেয়া হয়। তবে বারেন্দ্র কুমার ঘোষ সহ অন্য অনেকটি কিন্তু যাবজ্জীবন বা বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে সুদূর আন্দামানের সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই দীর্ঘ আর ক্লান্তিকর বিচার প্রক্রিয়ার সবচেয়ে ইমোশনাল মুহূর্তটা আসে একদম শেষে। আসামি পক্ষের আইনজীবী চিত্তরঞ্জন দাসের সমাপনী যুক্তির সময় আদালতে দাঁড়িয়ে অত্যন্ত দীর্ঘ কণ্ঠে তিনি অরবিন্দ ঘোষের হয়ে যে কথাটা বলেছিলেন, তা ইতিহাসে অমর হয়ে আছে। তিনি বলেছিলেন, অরবিন্দ ঘোষকে ভবিষ্যতেও শুধু একজন বিপ্লবী হিসেবে নয়, বরং দেশপ্রেমের কবি, জাতীয়তাবাদের প্রবক্তা এবং মানবতার প্রেমিক হিসেবেই স্মরণ করবে ইতিহাস। আজকের দিনে দাঁড়িয়ে এই বিপ্লবীদের আমরা কিভাবে মনে রেখেছি, সেই বিষয়টা বেশ কৌতূহলোদ্দীপক। বিহারের মুজাফফরপুরে প্রতিবছর ১১ই অগস্ট ঠিক ফাঁসির ক্ষণটিতে, মানে একদম ভোর রাতে, সরকারি উদ্যোগে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ক্ষুদিরামকে স্মরণ করা হয়। জেলা শাসক থেকে শুরু করে পুলিশ কর্মীরা সেখানে গভীর রাতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। অথচ অবাক করার ব্যাপার হল, ক্ষুদিরামের নিজের রাজ্য বাংলায় কিন্তু এই তীব্র আবেগ বা সরকারিভাবে এভাবে স্মরণ করার রীতি তুলনামূলকভাবে বেশ ম্লান। সেখানে বিষয়টা মূলত অসংগঠিত আর ব্যক্তিগত আবেগেই সীমাবদ্ধ। তো আজ আমরা দেখলাম নিতান্তই ২ কিশোরের একটা পদক্ষেপ কিভাবে এক বিশাল ষড়যন্ত্র মামলার জন্ম দিয়েছিল, আর কিভাবে তা গোটা উপমহাদেশের রাজনীতিতে একটা স্থায়ী ছাপ ফেলে গিয়েছিল। পুরো বিষয়টা বিশ্লেষণ করার পর একটা গভীর প্রশ্নই কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। ইতিহাস তার সবচেয়ে বিতর্কিত আর মর্মান্তিক চরিত্রদের ঠিক কিভাবে মনে রাখে? এই প্রশ্নটার উত্তর এক একজনের কাছে এক এক রকম হতেই পারে। এই ভাবনাটা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।